সোহাগ হত্যার পর পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ইন্টারনেটে মিথ্যাচার ছড়ানো হয়েছে। ব্রিফিংয়ে মির্জা ফখরুল, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। গেল সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সত্য নয়, বরং কমেছে গুরুতর ঘটনা, জানালো প্রধান উপদেষ্টার দপ্তর। জুলাই গণ অভ্যুত্থান যাত্রায় অগ্রপথিক নারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের প্রস্তুতি। চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৮ জনের বিচার শুরু। ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ। এবং ময়মনসিংহের ত্রিশালে ঘর থেকে মা ২ সন্তানের মরদেহ উদ্ধার। সিলেটে চা কর্মচারী হত্যার আসামিকে তোলা হবে আদালতে। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেদি নানি এবং আমি তানজিম শাফিন। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার পর পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ইন্টারনেটে মিথ্যাচার ছড়ানো হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোহাগ হত্যাকাণ্ড রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে জাতীয় নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার অপচেষ্টা চলছে। দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুকও একই অভিযোগ তোলেন। নাজমুস সাকিব জানাবেন বিস্তারিত। মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যার ঘটনার জেরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সোমবার দলটির গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে অনলাইনে মিথ্যাচার ছড়ানো শুরু হয় বিএনপিকে জড়িয়ে। পূর্ব পরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয়। সোহাগ হত্যাকাণ্ড রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে অভিযোগ তুলে দলটির মহাসচিব বলেন, এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোন মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। অন্যদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, হত্যাকাণ্ড ঘিরে নৈরাজ্য চলছে। কেন, কার নির্দেশে আসল হত্যাকারীকে খুঁজে বের করছেন? তার মেয়েকে কেন ডেকে একটি মামলা করতে বললেন? সেই মামলায় প্রকৃত আসামিদের নাম কেন নাই? দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে কেন আজকে ৫ দিন হলো খুঁজে বের করলেন? রাজনীতিতে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তারা বিদেশি শক্তি বলে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। আবার কেউ কেউ বলে নির্বাচন। নাজমুস সাকিব, এখন ঢাকা। আরে খবরদার। বিগত ১০ মাসে দেশে অপরাধ বাড়েনি, বরং অপরাধ প্রবণতায় স্থিতিশীলতা এসেছে। দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গেল বছর সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত অপরাধ তীব্রভাবে বাড়ছে, এমন তথ্য দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত নয়। দাবি করা হয়, গুরুতর অপরাধ কিছু ক্ষেত্রে কমছে এবং কিছু ক্ষেত্রে স্থিতিশীল। মাত্র কয়েকটি অপরাধের ক্যাটাগরি বাড়লেও আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা দপ্তরের পরিসংখ্যানে উল্লেখ করা হয়, ২০২০ সালে দেশে খুনের ঘটনা ছিল ৩,৫০০-এর বেশি। গত বছর সেই সংখ্যা ছাড়িয়েছিল ৪,০০০। তবে চলতি বছরের প্রথমার্ধে খুনের ঘটনা কমে দাঁড়ায় ১,৯৩৩ জনে। চলতি বছর অপরাধের শিকার হয়ে মামলার সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় অনেক কম বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিভাজনের অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। কর্মসূচির ১৪তম দিনে পটুয়াখালীতে পদযাত্রা ও সমাবেশে অংশ নেন এনসিপি নেতারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়তে এনসিপির পদযাত্রা চলছে বরিশাল বিভাগে। কর্মসূচির ১৪তম দিনে পটুয়াখালীতে পদযাত্রা ও সমাবেশ করছে দলটি। নতুন দলটির শীর্ষ নেতাদের আগমনকে ঘিরে পটুয়াখালী শহর জুড়ে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। দুপুর ১২টায় পটুয়াখালী সার্কিট হাউস থেকে শুরু হয় পদযাত্রা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় পদযাত্রাটি। পরে সার্কিট হাউস চত্বরে সমাবেশে অংশ নিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাত আব্দুল্লাহ জানান, জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে তাদের দলীয় ইশতেহার। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলেও এখনও অনেক কাজই অসমাপ্ত। দেশের উন্নয়ন ও সংস্কার চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দেশের সংস্কারে এনসিপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন নেতারা। আমরা চাই আগামী দিনে এই পটুয়াখালী, এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। পটুয়াখালীর শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে। পহেলা জুলাই এনসিপির পদযাত্রা শুরু হয় রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে। সেই পদযাত্রা রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ হয়ে এখন বরিশালে। মাস জুড়ে চলবে এই পদযাত্রা। পদযাত্রায় জনসাধারণের কেমন সাড়া মিলেছে সে কথা জানান তাসনিম জারা। যত মানুষের কাছে আমরা যেতে চাই তত মানুষের কাছে যেতে পারছি না। সময় স্বল্পতার কারণে বিভিন্ন জেলায় যে স্পটগুলিতে যাওয়ার ইচ্ছা ছিল, যে মানুষগুলোর সাথে কথা বলার কথা ছিল, অনেক জায়গায় ছোট ছোট জমায়েত করে মানুষ ছিলেন, তাদের সাথে নেমে যে একটু কথা বলা, সময় দেয়া, সেটার অনেক স্বল্পতা বোধ করেছি। হয়তো আমরা সামনে আরও বড় পরিসরে এটা করতে পারবো। পটুয়াখালী, বরগুনার পর মঙ্গলবার ভোলা ও বরিশালে পৌঁছাবে এনসিপি নেতাদের গাড়িবহর। সাদাত শাহেদ, এখন। শাফিন, 2024-এর 14 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরে যায়। এ সময় রাতভর উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যার অগ্রপথিক হয়ে আসে নারীরা, এবং হলের তালা ভেঙে কিন্তু তারা রাতে মিছিল নিয়ে চলে আসে এবং ভিসি চত্বরে এই নারীরা ছাত্রদের পাশাপাশি সাহস হয়ে অবস্থান নেয়। তখন তারা যখন ছাত্রদের পাশাপাশি অবস্থান নিয়েছিলেন, এই নারী শিক্ষার্থীদের উপরেও ছাত্রলীগ এবং তৎকালীন সরকারের যেই পেটোয়া বাহিনীগুলো ছিল তারা আসলে তাদের উপরে চড়াও হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে একজন নারী শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার এবং লাঠি পেটা হওয়ার ছবি ছড়িয়ে পড়ে মুহূর্তেই, যার ফলে এই আন্দোলন তখন আর শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ থাকে না। সেখান থেকে সাধারণ জনতা এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করে এবং তা পরিণত হয় ছাত্র জনতার আন্দোলনে। এ নিয়ে সহকর্মী শাহাদাত অবসের প্রতিবেদন দেখব। জুলাই 2024 রাত নামার আগ অবধি ছাত্রসহ পুরো দেশ অপেক্ষায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের। ছাত্ররা আশায় বুক বাঁধে, দাবি মেনে নেবে সরকার, কিন্তু তার বক্তব্যে ঘটল উল্টো ঘটনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই বাক্য যেন ছুরি হয়ে বিধে বসে হাজারো শিক্ষার্থীর বুকে। পর মুহূর্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুরু হয় চাপা গুঞ্জন। আমরা একে অপরকে রাজাকার সম্বোধন করতেছিলাম, অথচ যে শব্দটা আমি এর আগে সম্বোধন করতে গেলে আমাকে হাজারবার ভাবতে হইতো, আমাকে ট্যাগিং এর ভয় নিয়ে ভাবতে হইতো। যত জনগোষ্ঠী আছে শেখ হাসিনা বাদে বাকি সবাই রাজাকার আমরা। রাত 10টা, হলগুলো তখন বিদ্যুৎহীন। দিনভর আন্দোলনে উত্তাপ ঢাকার বাতাসে একটা চাপা যন্ত্রণা। এর মধ্যে হঠাৎ অন্ধকার ভেদ করে বিজয় 71 হলে গর্জে ওঠে স্লোগান।
কয়েকজন জাস্ট বলতেছিল তুমি কে আমি কে, ওদিক থেকে বলতেছিল রাজাকার রাজাকার। যেভাবে স্লোগান দিতে বাধ্য করেছিল যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগানের বিপরীতে সবাই স্লোগান দিতে শুরু করলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল, এই হলের পদ্মা ভবন থেকেই প্রথম উচ্চারিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই স্লোগান। এর সাথে সাথে পুরো বাংলাদেশের মুক্তির স্লোগান হয়ে পড়ে এই স্লোগানটি। ধীরে ধীরে হল থেকে বেরিয়ে আসে শিক্ষার্থীরা, মিছিলের বহর গড়ে ইতিহাসের দিকে ধাবিত হয় এক অদম্য যাত্রা। মেয়েদের হলেও পৌঁছে যায় স্লোগানের ধ্বনি, থালাবাটির শব্দে জেগে ওঠে নীরব রাত। আমরা রোকেয়া হল থেকে বের হই, দেখা যায় গেটের তালা ভেঙে সবাই বের হয়, রাজাকার নিজেদেরকে রাজাকার বলে। সেই রাতে সাহসী নারীরা হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। তাদের অপ্রতিরোধ্য সাহস ক্রমেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরদিন সকালে মধুর ক্যান্টিনের পাশে ছাত্রলীগ আর বহিরাগতরা নেয় প্রস্তুতি। হলে হলে চলে ছাত্রদের আটকে রাখার চেষ্টা, কিন্তু সাহসী নারীরা অবস্থান নেয় ভিসি চত্বরে। তাদের দেখে সাহস ফিরে পায় ছাত্ররাও। নারীদের অতিরিক্ত অংশগ্রহণের কারণে কিন্তু আসলে তারা কোনো ট্যাগিংয়ের মধ্যে ফেলাইতে পারতেছে না, মানে তারা ট্যাগিং দিলেও মানুষ এটা বিশ্বাস করতেছে না। তো এই কারণে তাদের ক্ষোভটা নারীদের উপর যে পড়ে আর কি। ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় আমাদের আন্দোলনে। ওই দিন হচ্ছে মেয়েরা অনেক আহত হয়। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিস্থিতি যেন আগুনের স্ফুলিঙ্গের মতো বদলে যেতে থাকে। এরপর এই আন্দোলন কেবল শিক্ষার্থীদের নয়, যোগ দেন অভিভাবক, শিক্ষক, শিল্পী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর সহ সর্বস্তরের মানুষ। পরিণত হয় ছাত্র জনতার গণ আন্দোলনে। নারী জাগরণের মধ্য দিয়ে জুলাই পায় নতুন মাত্রা। সেই জাগরণের উত্তাপ এনে দেয় নতুন বাংলাদেশ ৩৬ জুলাই। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সাভার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় নামফলক সহ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি ফার্ম ইউটার্ন এলাকায় কলেজ শিক্ষার্থী শহীদ শ্রাবণ গাজীর নামফলক উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এরপর একে একে আরও ৩টি স্থানে শহীদ মুন্না, মারুফ ও নাফিসার নামফলক উন্মোচন করা হয়। বৃষ্টির কারণে স্থগিত করা হয় শহীদ ইয়ামিনের স্মৃতিফলক উন্মোচন। একইভাবে চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ। সকালে নগরীর পাঁচলা এশিয়া জুলাই স্মৃতি উদ্যানে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক, শহীদদের পরিবারের সদস্য সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। আগামী ৫ আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ স্মরণে নামফলক ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এদিকে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন হচ্ছে নারায়ণগঞ্জে। উদ্বোধনী অনুষ্ঠানে একসাথে সরকারের 4 উপদেষ্টা আসার কথা রয়েছে। স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতি জানাতে হাজীগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, উপদেষ্টারা কি উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছেছেন কিনা জানাবেন, সর্বশেষ কি পরিস্থিতি? যে গত বছর যে বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের
36 জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে সারা বাংলাদেশে কিন্তু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। তারই প্রেক্ষিতে আজকে নারায়ণগঞ্জের সদর থানাধীন এই যে হাজীগঞ্জ এলাকায় এখানে কিন্তু আজকে জুলাইয়ের যে স্মৃতিস্তম্ভ, দেশের প্রথম স্মৃতিস্তম্ভ হিসেবে এটি উদ্বোধন হচ্ছে। এটিকে উদ্বোধন করার জন্য আপনার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার সেই অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা কিন্তু নারায়ণগঞ্জে আসছেন এবং এটিকে উদ্বোধন করবেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে ইতোমধ্যেই 2 জন উপদেষ্টা নারায়ণগঞ্জে এসে পৌঁছেছেন এবং বাকিরাও চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। তো বৈরী পরিস্থিতির কারণে, আবহাওয়ার জনিত জটিলতার কারণে কিন্তু সকাল থেকে এই প্রস্তুতি অনুষ্ঠানটি শুরু করার জন্য যে প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল সেটি কিন্তু কিছুটা বিঘ্নিত হয়েছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক স্মৃতিস্তম্ভটি ঠিক সামনে। এখানে কিন্তু প্রায় নির্মাণ কাজ এটাই প্রায় শেষ দিকে এবং আমার ঠিক বাঁ দিকে কিন্তু স্টেজ যেখানে এসে উপদেষ্টারা বসবেন এবং সেটি কিন্তু প্রস্তুতির কাজ চলছে এবং সেটিও কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এসে এখানে কথা বলেছি বিভিন্ন কর্মকর্তাদের সাথে, তারা যেটি জানিয়েছেন যে 4 জন উপদেষ্টা আসবেন এবং এখানে তারা জুলাই স্মৃতিস্তম্ভ বিষয়ে আরও কথা বলবেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী ইমরান আলী সজীব যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানাচ্ছিলেন জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের বিষয়ে সবশেষ। এদিকে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান মালা নিয়ে সংবাদ সম্মেলন করছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গণভবনে যাব সরাসরি। কমেমোরেট করব আজকে সেন্ট্রালি শহীদ মিনারে, আর যেটা বললাম যে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটা হচ্ছে। সো শহীদ মিনারে যে এই অনুষ্ঠানটা হবে এটাও কিন্তু বাই দ্য জুলাই ওমেন, ফর জুলাই ওমেন অ্যান্ড মেন অ্যান্ড অফ জুলাই ওমেন। এই প্রোগ্রামটার যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল যে মেয়েরা, তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে। একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না, যে 3 জন হোস্ট থাকছেন 3 জনই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের, মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের। এটাও আমি মনে করি একটা সিগনিফিক্যান্ট দিক যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে এই উৎসবটা হবে সন্ধ্যা 6টা থেকে। সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে, এরপরে ডকুমেন্টারি দেখানো হবে 3টা। একটা হচ্ছে জুলাই উইমেন, বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাকা নসিন নওয়ার। এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, আর একটা ডকুমেন্টারি, এবং আরেকটা হচ্ছে জুলাই বিষাদ সিন্ধু। এই 3টা ডকুমেন্টারির পাশাপাশি ওখানে গান করবেন আপনারা জানেন শায়ান, এলেটা করিম, পারশা, আর ব্যান্ডগুলোর মধ্যে থেকে থাকছে হচ্ছে এফ মাইনর, সমগীত এবং রেবেল নামে একটা ব্যান্ড আছে। আমি আরেকটা ব্যান্ডের নাম ভুলে গেলাম, ইলালালা, রাইট, আমি ইলাকে ভুলে গেছি। সো এখানেও দেখেন পারফরমেন্স যারা করছে তারা প্রত্যেকে আসলে ফিমেল। এর বাইরে আমরা আজকের একটা মেজর প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে এলিটা করিম, আমি এলিটার নামটা ভুলে গেছি, সরি, স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয়, এলিটা করিমও আজকে শহীদ মিনারে আছেন। আর এছাড়া আমাদের আরেকটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে। আপনারা জানেন যে 1 তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি সেখানে বলা হয়েছিল যে দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। সেখানে আমাদের 5 জন উপদেষ্টা যাচ্ছেন, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ। এই 5 জন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। এছাড়া আপাতত আমি আর কি কিছু বলার আছে? আরেকটা কথা বলতে চাই, চিটাগংয়ে যারা আছেন এবং রংপুরে যারা আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন যে 16 জুলাই আমাদের জুলাই শহীদ দিবস। সেদিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, ওখানে আবু সাইদ স্মরণ অনুষ্ঠান আছেন, তারাও সেখানে অংশ নেবেন। আর চিটাগং
স্টেডিয়াম, যেটা কাজীর দেউরিতে শহরের ভিতরে। সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে, কনসার্ট আছে চিটাগংয়ের শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে, এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে। ফলে চিটাগংয়ে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন। 16 তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, সেখানে ওই 16 তারিখের লাইন আপটা বলা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে গণভবনে কথা বলছিলেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। 5 আগস্ট চানখারপুল আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সোমবার এ আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্ব 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। এই মামলার সূচনা বক্তব্য 10 আগস্ট, সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট থেকে নির্ধারণ করা হয়। এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও মিরপুর জাহাজ পাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার মামলায় 14 সেপ্টেম্বর ও সাভারের আশাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের মামলায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জে 7 খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আসামি হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং ইমরুল, এই 4 জন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি 4 জন আসামি আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে চাইনিজ রাইফেল, শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে। এ বিষয়ে এই মুহূর্তে জানাতে ট্রাইব্যুনাল আছেন রাব্বি হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, এই নিয়ে জুলাই গণহত্যায় কতটি মামলার অভিযোগ গঠন হলো, আর এই মামলায় আসামিদের কতজন গ্রেফতার আছেন, বিস্তারিত জানাবেন। এনি আপনার প্রথম প্রশ্ন দিয়ে যদি শুরু করতে চাই যে জুলাই গণহত্যার যে মামলা, এ নিয়ে 2টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার বিচার শুরু হয়েছে এবং আজকে যে চাংখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে, জুলাই শহীদ আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি 11 আগস্ট অনুষ্ঠিত হবে এবং সূচনা বক্তব্য 10 আগস্ট অনুষ্ঠিত হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তারা। এই মামলার মূলত যে 8 জন আসামি করা হয়েছে, সেই 8 জনের মধ্যে 4 জন এখন গ্রেপ্তার রয়েছেন। পুলিশের যে ইন্সপেক্টর আরশাদ সহ 3 জন কনস্টেবল গ্রেপ্তার রয়েছেন এবং সাবেক ডিএমপি কমিশনার সহ বাকি যে আসামি রয়েছেন তারা এখনও পলাতক রয়েছেন। এবং তাদের পক্ষে যারা পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী রয়েছেন, তিনিও কথা বলেছেন। আজকে যেহেতু এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, চিফ প্রসিকিউটর বলেছেন এই ঘটনাটি অত্যন্ত নির্মমভাবে ঘটেছে। অর্থাৎ 5 আগস্টে ঠিক দুপুরবেলা যেদিন শেখ হাসিনার পতন হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছেন, ঠিক তার আগে অর্থাৎ 11টার পর 12টা, 12:30টার সময় চাংখারপুলে এই আনাসকে হত্যা করা হয়। আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যার বর্ণনা উঠে এসেছে তদন্ত সংস্থার যেই 90 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন রয়েছে সেখানে নির্মমভাবে গুলি করার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মারণাস্ত্র ব্যবহারের কথা উঠে এসেছে এবং গুলি করে যেহেতু আনাসের বুক ভেদ করে বের হয়ে গিয়েছে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। সেখানে ভিডিও ফুটেজ যুক্ত করা হয়েছে, পত্রিকায় প্রকাশিত যেই প্রতিবেদনগুলো রয়েছে সেগুলো যুক্ত করা হয়েছে, পাশাপাশি ডেথ সার্টিফিকেট যুক্ত করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদনে। পাশাপাশি আজকে রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা যে আমির হোসেনকে গুলি করা হয়েছে, পাশাপাশি জাহাজবাড়িতে মিরপুরে 9 যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় আজকে এই আগামী মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি 14 সেপ্টেম্বর জমা দিতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। পাশাপাশি সাভারের আসহাবুল ইয়ামিনকে হত্যার
যে মামলার প্রতিবেদন সেটি 12 আগস্ট দেওয়ার কথা বলেছে ট্রাইব্যুনাল। পাশাপাশি এখানে আরেকটু বলে যে নারায়ণগঞ্জে 7 খুনের যে 3 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তারা বলেছেন যে গুমের অভিযোগে যেহেতু সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততা রয়েছে সেই কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। মব সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের আয়োজন করছে ছাত্রদল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রতিবাদ মিছিল থেকে কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 3:30 নাগাদ ছাত্রদলের যে বিক্ষোভটি আয়োজন করেছে সেটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে এটি পূর্ব ঘোষিতের সময় সেটি বেলা 2টার সময় তারা বলেছিল, কিন্তু আমরা এখনও দেখছি যে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, সমর্থকরা তারা এই নয়াপল্টনে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে ক্যাম্পাসগুলোতে সাম্প্রতিক সময়ে তাদের দলের যে শীর্ষ নেতা তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে বা যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে সেটি আসলে একটি নির্দিষ্ট গোষ্ঠীর তারা দাবি করছেন এবং এর বিরুদ্ধে তারা বলছেন যে ক্যাম্পাসকে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করা হচ্ছে এবং এর মাধ্যমে সারা দেশে মব সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্রের কথা তারা বলছেন এবং সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেই মূলত তারা আজকে এখানে এই যে তাদের বিক্ষোভ মিছিল সেটি করবেন। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হলেও এটি শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এবং এখানে এই ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পর্যায়ের নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতারাও আমরা দেখেছি এখানে এসেছেন এবং তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের বক্তব্যে আরেকটি বিষয় যেটি উঠে এসেছেন, তারা বলছেন যে যখন এই জুলাইয়ের 1 বছর পার হচ্ছে তখন কিন্তু একটি জাতীয় ঐক্যের কথা বারবার চলছিল, কিন্তু জাতীয় ঐক্যের পরিবর্তে এই জুলাইয়ের 1 বছরে এসে নতুন করে আবার যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সেটি মূল সংগঠন অর্থাৎ সংগঠনগুলো হোক কিংবা তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বা ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে অর্থাৎ ছাত্র সংগঠনগুলো বা অন্যান্য সংগঠনগুলো, সেগুলোর মধ্যে কিন্তু নতুন করে এক বিভাজন দেখা দিয়েছে এবং এটি নিয়ে তাদের মধ্যে একটি আশঙ্কার জায়গা রয়েছে যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার ফলে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল 5 তারিখের পরবর্তী অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময় থেকে, সেই ঐক্যে নতুন করে আবার এই ধরনের ঘটনা ফাটল সৃষ্টি করতে পারে এবং তারা বলছেন যে কেউ যদি অন্যায় করে সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা অন্যায়কারীর আসলে কোনো নির্দিষ্ট দলীয় পরিচয় থাকার কথা না বা সেটি থাকা উচিত না। সেই জায়গা থেকে কোনো দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বক্তব্য দেওয়া সেটি আসলে যে জাতীয় ঐক্য, সে জাতীয় ঐক্য ফাটল ধরাবে এবং নতুন করে বিভাজন তৈরি করবে এবং এতে তারা বলছেন যে সেই বিভাজনের জায়গা থেকে আসলে আবারও যে ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদের একটি সুযোগ তৈরি হবে। যে কোনোভাবেই হোক তারা বলছেন যে ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না এবং সবাইকে রাজনৈতিকভাবে সহনশীল, সংযত হওয়ার আহ্বান তারা জানাচ্ছেন এবং তারা বলছেন বাংলাদেশ বিরোধী যে কোনো অপচেষ্টাই এই ছাত্রদল অর্থাৎ তাদের ছাত্র সংগঠন সেটি রুখে দেবেন এবং ক্যাম্পাসগুলোতে অপচেষ্টার কে যদি তৈরি করে বা সৃষ্টি করার চেষ্টা করে সেটিও রুখে দেওয়ার তারা এখান থেকে এক ধরনের হুঙ্কার উচ্চারণ করেছেন। এই ছিল এখন পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্র দলের বিক্ষোভের সবশেষ। নয়াপল্টনে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন লেগেছে, পড়ে গেছে পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বক্স, কম্পিউটার, একটি ফ্রিজ, গুরুত্বপূর্ণ কাগজপত্র। সকাল 7:30টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সকালে অফিসের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি অন্যদের জানালে অফিসের হিসাব শাখার কক্ষে আগুন জ্বলতে দেখেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পুড়ে যায় পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং কিছু কাগজপত্র সহ কিছু আসবাবপত্র। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে দেখছে আমাদের কোনো বাহিরের কোনো দুষ্কৃতিকারীরাও ছিল না, কোনো ছিল, কিন্তু আমাদের নাইট গার্ড দেখেছে যে এখান থেকে শব্দ হয়, এর মধ্যে এসে দেখে যে সে ব্যালট বক্সের ওখানে একটা ওই যে কাগজপত্র ছিল সেখানে অলরেডি আগুন জ্বলতে দেখেছে।
রাজনীতিতে সংসদের রাষ্ট্র পরিচালনায় নারীকে সম্মানজনক অবস্থায় প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সমতা মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফরেন সার্ভিস একাডেমিতে ১৩তম দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর বৈঠকে আলোচনার বিষয়ে সংসদের নারীর আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ মনে করিয়ে দেন গেল বছরের ১৪ জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘোরানোর গুরুত্বপূর্ণ দিন। এদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিল। বলেন, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে, তাই দমিয়ে নয় নারীদের সংসদে আরও সম্মান দেবার চেষ্টা করছে ঐকমত্য কমিশন। সংস্কার প্রক্রিয়ায় সংসদে নারীর আসনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব, কিন্তু আমাদের সকলেই মনে রাখা দরকার এই দিনটির ইতিহাস হচ্ছে এই যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। এটা আমাদের মনে রাখা দরকার। গুম, খুন, আয়নাঘরে নির্যাতনের প্রতীকী সহ ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের ১৬ বছরের ঘটনাবহুল হত্যার দৃশ্য ঠাঁই পেয়েছে পিলারে পিলারে। বাদ যায়নি গণ অভ্যুত্থানের দিনে ছাত্র জনতার ধীরে ধীরে অগ্রসর হওয়ার দৃশ্যপট। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত প্রতিটি পিলারে তুলে ধরা হয়েছে এই শিল্পকর্ম। আরও জানাবেন তানজিলা খান মিম। রাজধানীর ব্যস্ততম রুট কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেলের পিলার জুড়ে দৃশ্যমান এক অভূতপূর্ব শিল্প প্রতিবাদ, ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম। ব্যতিক্রমী গ্রাফিতির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গত ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনামলের দমন পীড়নের নানা নির্মম অধ্যায়। শহরের হৃৎপিণ্ডে এমন শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাসের এক অন্ধকার সময়ের মুখোমুখি করানোই যেন মূল উদ্দেশ্য। চোখে পড়েছে গুম, খুন, আয়নাঘরের নির্যাতনের প্রতীকী চিত্র, যেগুলো স্পষ্টতই তুলে ধরছে রাষ্ট্রীয় নিপীড়নের নির্মম বাস্তবতা। প্রতিটি পিলার যেন এক একটি ইতিহাসের দলিল। ২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ড, নিখোঁজের ঘটনা এবং আন্দোলনরত ছাত্র জনতার বিরুদ্ধে পরিচালিত দমন নীতির বর্ণনা এই গ্রাফিতিতে রূপ নিয়েছে রং ও রেখায়। শিল্পীরা এখানে কেবল রঙই করেননি, চিত্রিত করেছেন মানুষের কান্না, বেদনা ও প্রতিরোধের গল্প। নানা রঙের সংমিশ্রণে বৃষ্টিনন্দন এই চিত্রশৈলীতে পিলখানা ট্র্যাজেডি, খালেদা জিয়ার কারাবরণ, সীমান্তের কাঁটাতারে ফেলানির মরদেহ, শাপলা চত্বরে গণহত্যা, রাতের ভোট, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সাগররুনি হত্যাকাণ্ড, রানা প্লাজা ধস, বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে হামলা, পুলিশি দমনপীড়ন, তনু ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, পুরান ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, ক্যাঙ্গারু কোর্ট, নিমতলিতে অগ্নিকাণ্ড, করোনার ভুয়া টেস্ট এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চিত্রসহ বাদ যায়নি কিছুই। জুলাইকে যেন মানুষ ভুলে যেতে না পারে, তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই উদ্যোগকে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাংলাদেশের মানুষ, ছাত্র, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সিটিজেন যারা আছে, তারা যেন এই ফ্যাসিবাদকে ভুলে না যায়। তার যে ফেসটা, এটা যেন হাঁটলে চললে যেন তার এটা মনে থাকে, সেই কারণেই এই গ্রাফিটিগুলো করা। এবং এই গ্রাফিটিগুলো করা, এটা আমরা শাহবাগ থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত ঢাকার যে মূল যেই রাস্তা, সেই মূল রাস্তার মেট্রো পিলারের উপরে আমরা এগুলো করছি। রাষ্ট্রের বুকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, নির্যাতন সাধারণ মানুষের কাছে কেবল অতীত স্মরণের কোনো অধ্যায় হয়ে নয়, বরং থাকুক আগামীর দিকে এগিয়ে যাওয়ার অন্তরালের বার্তা হিসেবেই। তাই তো ৩৬ জুলাই স্মরণে ইতিহাস আঁকা দেওয়ালে দেওয়ালে। তানজিলা খান মিম, এখন ঢাকা। ময়মনসিংহের ভালুকায় মা ও ২ শিশু সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার টিএনটি রোডের একটি বাসায় তালাবদ্ধ ঘর থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অপরাধীকে ধরতে অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। হারুনুর রশিদের প্রতিবেদন।
দেড় মাস আগে ময়মনসিংহের ভালুকার টিএনটি রোডে একটি বাসা ভাড়া নেন পোশাক শ্রমিক রফিকুল ইসলাম। সঙ্গে ওঠেন স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা, ছেলে নীরব ও ছোট ভাই নজরুল ইসলাম। অন্যান্য দিনের মতো রোববার নাইট শিফট থাকায় রাতে কাজে যান রফিকুল। সকালে বাসায় ফিরে বাইরে থেকে তালা দেখতে পান তিনি। পরে প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকলে খাটের উপর স্ত্রী সন্তানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে যায় পুলিশ, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা। এই যারা খোঁজ হয়েছে, যারা জামাই ডিউটিতে আছে, জামাই রাত কিরা ডিউটিতে গেছে তার বাইরে লিয়া, জামাই আবার ফোন দিছে যে ভাই অঙ্গর তো ঘর তালা মারা যাইতারি না, মনের জানি কি হয়েছে, যারা সে নামটা খুঁজ চাইছি। মানুষ কেমনে মারালো একবারে দাও দাও বলো যাবো আল্লাহ রহম করো তুমি আল্লাহ। 3 মাস হয়েছে ওর দেবর আসছে, এর মাঝখানে যে আমার বোন মৃত্যু সজ্জায় আছে, মরে গেছে, ওর ছোট ছেলে মেয়েগুলো মরে গেছে। ওনাকে খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে এই ট্রিপল মার্ডারের যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে। এ ঘটনার পর থেকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামকে আর পাওয়া যায়নি। তবে তার রুম থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা দা ও পোশাক। সে গাজীপুরের একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। আইনগত যে প্রক্রিয়া আছে সেটা আমরা সমাধান করছি, আর দ্রুততার সাপেক্ষে আমরা হত্যাকাণ্ডের যে রহস্য আছে বা কিভাবে হয়েছে এটা আমরা খুঁজে বের করব, আর এটা সাপেক্ষে আমরা কাজ করছি। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না হলেও কারণ অনুসন্ধান ও অপরাধীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন ময়মনসিংহ। মব ভায়োলেন্স কোনোভাবে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। দুপুরে কক্সবাজারের মাদক নিয়ন্ত্রণ সভায় তিনি এই কথা বলেন। এ সময় সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। জনগণ সরব হয়েছে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে। সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে খুনের ঘটনায় প্রধান আসামি আব্বাস মিয়াকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানা গেছে। রোববার সকালে সিলেটের কাজীর বাজার শাপলা রেস্টুরেন্টে স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া চা খেতে যান। এ সময় কর্মচারী রুমন চা দিতে দেরি হবে বলায় বাকবিতণ্ডা বাধে। প্রথম দিকে রেস্টুরেন্টের মালিক মীমাংসা করে দিলেও কিছুক্ষণ পর আব্বাস মিয়া তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে হামলা চালায়। আহত অবস্থায় রুমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিন বিকেলেই নিহতের ভাই রেজু মিয়া আব্বাসকে প্রধান আসামি করে 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 2 থেকে 3 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পরই পুলিশ আব্বাস মিয়াকে গ্রেপ্তার করে। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আগামী 5 আগস্ট চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে তার দল পিটিআই। ইমরান খানের কারাবন্দির 2 বছর পূর্তির দিনে সেদিন সরকার বিরোধী আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। কারাগারে থেকেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা ইমরান নিজেই। এর আগে নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে সরকারের সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেন ইমরান খান। তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। কারাবন্দী ইমরান খানকে মুক্তির দাবিতে আবারও ফুঁসে উঠছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই-এর নেতাকর্মীরা। এর অংশ হিসেবে ইমরান খানের নির্দেশে শুক্রবার থেকে দেশব্যাপী চলছে সরকার বিরোধী আন্দোলন। এবার শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনটি 5 আগস্ট চূড়ান্ত পর্যায়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ওই দিনটি ইমরান খানকে কারাবন্দির 2 বছর পূর্ণ হওয়ায় তীব্র হচ্ছে আন্দোলন। সরকার বিরোধী আন্দোলনকে ডু অর ডাই আখ্যা দিয়ে এবারের কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলন হিসেবেও মন্তব্য করেছেন আলী আমিন গান্দাপুর। লাহোরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ইমরান খান সাহেব ने हमेशा 90 दिन को एक टारगेट रखा कि 90 दिनों में हम कर सकते हैं कुछ। अपने टारगेट रखे हमने अपने लिए कि 90 दिन में अब हमने फैसला करना है कि यार इस मुल्क में क्या सियासत करनी भी चाहिए। এর আগে গত মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে যে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেন কারাবন্দী ইমরান খান। উল্লেখ করেন সংলাপের সময় শেষ হয়ে গেছে। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএল এর নেতৃত্বাধীন বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্ব চলছে পিটিআই এর। দলটির দাবি অনুযায়ী রাজনৈতিক হয়রানি
হয়রানিমূলক একাধিক মামলায় 2023 সালের 5 আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ নেতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করব এখন দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সোহাগ হত্যার পর পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ইন্টারনেটে মিথ্যাচার ছড়ানো হয়েছে ব্রিফিংয়ে মির্জা ফখরুল। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সত্য নয়, বরং কমেছে গুরুতর ঘটনা, জানালো প্রধান উপদেষ্টার দপ্তর। জুলাই গণঅভ্যুত্থান যাত্রার অগ্রপথিক নারী শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের প্রস্তুতি। চানখারপুলের শহীদ আনাত সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 8 জনের বিচার শুরু। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ। ময়মনসিংহের 30 সালে ঘর থেকে মা 2 সন্তানের মরদেহ উদ্ধার। সিলেটের চা কর্মচারী হত্যায় আসামিকে তোলা হবে আদালতে। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/এখন tv।